একলা একলা ভালোবাসি, একলা একলা পুরি, একারে বুকে স্বপ্ন পুষে আকাশ তক উড়ি। কিছুই কেউ জানে না মা বেহুল কিশোরীকে। স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে, সে খানিকটা বোঝে আমার, সে কিছুটা জানে। কিভাবে যে দিন কেটে যায় কোন গানের কি মানে। নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত ও পরিচালিত আপনাদের সবার অত্যন্ত মনোগ্রাহী অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আজকের যিনি অতিথি শিল্পী আছেন বাচিক শিল্পী দেবশ্রী পাঠক দিদি, এবং সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু স্মৃতিকা চক্রবর্তী। দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আপনারা আনন্দধারার অনুষ্ঠান উপভোগ করুন। অনেক গল্প হবে, কবিতা হবে, আড্ডা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নমস্কার দিদি, আনন্দধারায় আপনাকে স্বাগত। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে আজকে আনন্দধারার ফ্রেন্ডস টিভির নিবেদনের যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি এসে খুব অভিভূত। মানে এখানকার সব আয়োজন আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে আপনি কোথা থেকে আসছেন? আমি দমদমে থাকি। আচ্ছা, তাহলে দিদি আর কথা না বাড়িয়ে আজকের আপনার অনুষ্ঠানের প্রথম নিবেদনে চলে যাব। তো আজকে আপনি আপনার পছন্দের যে কোনো কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করুন। পছন্দের তো অনেক কবিতাই আছে। তো কবিতা যখন আমরা শুরু করি বা শিখতে যাই, কবিতা নিয়ে ভাবনা চিন্তা করি তখনই যাকে ছাড়া আমাদের কবিতার জগৎ নেই, বিশ্বকবিকে স্মরণ করেই তাকেই প্রণাম জানিয়ে আমার প্রথম নিবেদন থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবী। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি, বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম। ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গ ভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে ছিল পরুষ, বর্বর, মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে, বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জড় রাজত্বে সে ছিল একাধিপতি। প্রাণের উপরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনে। জ্বরের উদ্ধত্ত হলো অভিভূত। জীবদ্ধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট। নম্র হলো শিকলে বাঁধা দানব, তবু সে আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা। তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একে বেঁকে। তোমার নারীতে লেগে রয়েছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠেছে
আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে, তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফটা তুলে, তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড় খাড় করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, রেখে যাব আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম, রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয়গ্রাসী নিঃশব্দ ধূলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরি শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্য ক্ষেত্র, সেখানে প্রতিদিন প্রসন্ন প্রভাত সূর্য মুছে দেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত বাণী, আমি আনন্দিত। অন্যদিকে জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চ বিদ্যুৎ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উপুর হয়ে। ঝড়ের মুখে ছুটে চলল ভাগাপুরের চাল শিকল ছেঁড়া কয়াদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে উঠেছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কলোল্লোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসি তোমার সম্মুখে। এতদিন দিন রাত্রি যে মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার সূর্য প্রদক্ষিণের আর অযুত নিযুত বৎসরে সূর্য প্রদক্ষিণের পথে পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন
যায় মিশে পরম অচিনের মধ্যে। হে উদাসীন পৃথিবী, তোমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাব আমার প্রণতি। তো আমরা চলে যাব দিদির পরবর্তী নিবেদনে। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনলাম, তো এখন আপনি কোন কবির কবিতা শোনাতে চাইছেন? আরেক কবিকেও নিয়ে আমাদের বাংলা ক্রমাগত এগিয়ে চলছে, কাজী নজরুল ইসলাম, লিচু চোর। বাবুদের ডাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগ্ন দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল। আরে ধ্যাৎ শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আটকে ওঠা, কুকুরেও করবে সাবার। দেখে যেই আটকে ওঠা, কুকুরেও জুড়লে ছোটা। আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান বলি ভাই, চুড়িতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক হপ্তা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক হপ্তা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দিদির একের পর এক নিবেদন। তো আরো কিছু চমক আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে আছেন বাচিক শিল্পী দেবশ্রী পাঠক দিদি। তো চলে যাব দিদির পরবর্তী নিবেদনে। অনেক কবির কবিতাই আমি ভেবে এসেছিলাম, কিন্তু কবিতার জগৎ তো আমাদের রবীন্দ্র নজরুলকে দিয়েই শুরু। যখন শিখতে যাই তখন সেটাই মনে হয়। তো রবীন্দ্র নজরুলের পর আমার আরেক ভীষণ প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত। সবাই তার নাম নিশ্চয়ই শুনে থাকবেন। আমার ভীষণ কবিতা দুর্গাপুজো আসা মানে মল্লিকা সেনগুপ্ত। হ্যাঁ, আমাদের মনে একটা অভূতপূর্ব সাড়া জাগিয়ে তোলে। একটা খুব মানে মনোগ্রাহী কবিতা সেটা, পুজোকে কেন্দ্র করে, দুর্গা মাকে কেন্দ্র করে এবং নারী শক্তিকে নিয়ে। কিন্তু আমি কোনো নারী শক্তির কবিতা বলছি না, আমি একটু ভালোবাসা প্রেমের রোম্যান্টিসিজমে চলে যাচ্ছি। তো কবিতার ব্যাপারটা একটুখানি বলছি। কবিতাটা হচ্ছে, আমরা সবাই জানি কবি জীবনানন্দ দাশের তুলিতে তৈরি বনলতা সেন আমাদের এক মানবী নারী। আজকে সেই বনলতা সেন অসুস্থ, সে আহ্বান করছে তার প্রেমিক জীবনানন্দকে। ভাবনাটা এইভাবেই, ও জানেমান জীবনানন্দ, বনলতা সেন লিখছি। হাই জিপস, হ্যান্ডসাম, জানে জিগার, পাখির নীলের মতো চোখ পেতে বসে আছি আজও। তুমি উড়ে অকস্মাৎ কোথায় পালাবে? এখনো কি ধানসিঁড়ি নদী তীরে ভ্যারেন্ডায় ভাজো? অদ্ভুত মানুষ ছিলে, অদ্ভুত আজও রয়ে গেলে। কুর্তার পকেট ভরা চিনে বাদামের ঠোঙা, কিডসের কবিতা, ধুতি পরা তেলামাথার অধ্যাপক সিটি কলেজে। ঠনঠনিয়ার পাশে হাঁটছিলে, পাশে সুচরিতা। অন্য মেয়েদের দিকে কেন চলে যাও? কেন 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 তুমি চলে যাও দূরে? অতি দূর সমুদ্রের পরেও যে নাবিক, দিশা হারিয়েও খুঁজেছিলে আমাকে, সেই তুমি কেন বারে বারে চলে যাও সুরঞ্জনা, সুচেতনা, অরুণিমা সান্যালের দিকে? কি কথা তাহার সাথে, তার সাথে, যার তার সাথে?
বলো না কো কথা ওই যুবতীর সাথে। ফিরে এসো হাই চিপস, বনলতা সেনের দুঃখে। আজকে যখন জিভে স্বাদ নেই, করায়ত্ত সাফল্য বিস্বাদ, তখনই তোমার কথা মনে পড়ে। দারুচিনি দিন রোগ সজ্জার থেকে এই চিঠি লিখছি আমি জীবনের খোঁজে। জীবন জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। জীবন জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। শোনো জীবনানন্দ, তুমি জানে মানে যদি ভালোবাসা চাও, ভালোবাসো সমযোদ্ধা কোনো নতুন নারীকে। যদি ভালোবাসা চাও, রুগ্ন প্রেমিকার গাছে জল দিও টবে। যদি ভালোবাসা চাও, তাহার সাফল্যে তুমি বিরক্ত হও না। পৃথিবীর বহু যোদ্ধা যুবকের সাথে তার কথাবার্তা হবে, ঘাবড়ে যেও না। তার সাথে কথা বলা বারণ করো না। পাশে থেকো, কাছে থেকো, অক্টোপাস আলিঙ্গনে ধরো না তাহারে। যদি ভালোবাসা চাও, প্রেয়সীকে স্পেস দাও। ও জীবন জীবন, ফিরে এসো আমার শুশ্রূষা হয়ে কালো ক্যান্সারে। স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র। কবেকার শঙ্খিনী মালার এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। শোনো গো জীবনানন্দ, এই চিঠি লিখছি হাসপাতালের বেড থেকে। আজ আমার কেমোথেরাপি চলছে। আজ আমার স্তন সত্যি করুণ শঙ্খের মতো, তার ভেতরে বাসা বেঁধেছে অসভ্য কর্কট পোকা। সার্জেনের ছুরিতে সে কাটা পড়েছে ঠিকই, কিন্তু এখনো সে রক্ত বীজের ঝাড়। আবার ফিরেও আসতে পারে 20 বছরের পার। কিন্তু না, এত সহজে আমি মরবো না। লড়াই চালিয়ে যাব যতক্ষণ আছি। আমাকে বাঁচতে হবে, আমাকে লিখতে হবে সেই শেষ মহাকাব্য, যা আমি তোমাকে নিয়ে লিখব। জীবনানন্দের চিঠি বনলতাকে। কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ, জানি না কো। আমি আমার জীবন থেকে লিখি বনলতার কঠিন বেঁচে থাকা। অসুখে আজ হাসপাতালে শুয়ে ভাবছি টাকা আসবে কোথা থেকে। চিকিৎসার 2-3 লাখ টাকা, LIC না PF লোন নেব, হাত পাতবো প্রকাশকের কাছে। যত খরচ বাড়বে তত আয়ু। সত্যি টাকা কিনতে পারে জীবন, ওষুধ কিনে বাঁচবে কেমন করে 1000 জন গরিব বনলতা। ভাল লাগে না করুণা বর্ষ। কষ্ট হলে বসতো যদি পাশে, ওষুধ আর ডাক্তারের পরে রোগীর চাই ভালোবাসার ভাষা। প্রিয় জীবন, প্রথম প্রিয়তম। কলকাতার অসুখ হলে তুমি রুগ্ন মেয়ের কপালে দিও চুমু। বনলতার 2 চোখ ভরে দিও সেরে ওঠার স্নিগ্ধ আশ্বাস। তোমার ভালোবাসার অনুরোধে ইন্দ্রধনু ফুটবে গাছে গাছে। জীবন, ওগো জীবন জানে মান, কলকাতাকে সারিয়ে দাও কবি। জীবন, ওগো জীবন জানে মান, কলকাতাকে সারিয়ে দাও কবি। রূপসী বাংলা যেন বুকের পরে জেগে থাকে। হয়তো তুমি থুরথুরে এক বুড়ো, হয়তো আজও স্বপ্ন মথন যুবা। তোমার সঙ্গে আবার দেখা হলে কেউ কাউকে চিনতে পারবো না। কিংবা যদি তোমায় চিনে ফেলি, বলবো ওগো 3 দশকের কবি। হারিয়ে যাওয়া নারীর খোলা পিঠে সিগনেচার করো তোমার পেনে। দেখো আমার অল্প পোড়া ত্বক রেডিয়েশন থেরাপি থেকে উঠে আরোগ্যের গোলাপি রঙে সাজে।
তুমিও লেখো উজ্জীবনী লেখা। এসো দাঁড়াই আমরা আনন্দের মাঠে। চলো তোমায় আজ বিকেলবেলা মিলেনিয়াম পার্ক নিয়ে যাব। কবির মনে আঁকা মেয়ের ছবি নিজেই আজ লিখবে তার জীবন। ইতি তোমার হারিয়ে যাওয়া পাখি কলকাতার নতুন বনলতা। ইতি তোমার হারিয়ে যাওয়া পাখি কলকাতার নতুন বনলতা। আমরা যখন জীবনানন্দ দাশের কবিতা বলতে যাই তখন আমাদের মনে আসে চুল তার কবেকার অন্ধকার বিরিশারে একদমই তাই, একদমই তাই। সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পথ যে নাবিক হারাইছে দিশা। তো চলে যাব দিদির পরবর্তী নিবেদন। দিদিকে সাথে পেয়েছি, একের পর এক খুব সুন্দর চমক দেওয়ার মতো কবিতা আমরা শুনবো দিদির কাছ থেকে। তো দিদি এরপর কি শোনাতে চাও? এরপরে আমি একটা কবিতা করছি, এটা ঠিক কবিতা নয়, এটা আমার যিনি গুরুমা উনি আমাকে এটা দিয়েছিলেন। আমি যখন থেকে ওনার কাছে শিখি, এটা একটা জার্নাল, মানে একটা পত্রিকাতে বেরিয়েছিল। অনামিকা মিত্র আর অনন্যা প্রধান লিখেছিলেন। এটা নারী কেন্দ্রিক কবিতা। দুটো মেয়ের যুদ্ধ, দুটো সময়। এটা দিদি আমাকে দিয়েছেন। আমি আর দিদি বোধহয় বেশি বলি, খুব পরিচিত লোকের নয়। সুচরিতাসু মা, অনামিকা মিত্র ও অনন্যা প্রধানের। 3 বছরে তোমাকে মাত্র 3টে চিঠি লিখলাম। কেন সময় পাই না? রোজই ওভারটাইম হয়েছে। শনি রবিও ছুটির বাইরে, বাড়ি ফিরে ইন্টারনেটে চোখ রাখা, মোবাইল খোলা থাকলে অন্তহীন অভাব অভিযোগ। বাড়ি যাচ্ছি না কেন? না যেতে পারলে বাবাকে তো বেশ গর্বিতই দেখায়। মেয়ের এত কাজের চাপ, অনেক পুরুষ কলিগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সত্যি আলাদা অনুভূতি। নিজেকে ভীষণ সার্থক মনে হয়। কিন্তু তাই কি মা? তাহলে আমার স্বাধীন সত্তা কেন নির্ভরতার জন্য একটা শক্ত কাঁধ খোঁজে? তুমি তো সবসময় দুঃখ করো তুমি নাকি সবার উপর নির্ভরশীল। আমি কেন আজও কারোর উপর নির্ভর করতে পারলাম না? সবকিছুই আমায় নিজেকে ভাবতে হয়। কোথায় নিজেকে অতিরিক্ত খরচ করে ফেলছি, কোথায় অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে। হিসেব কষতে কষতে ক্লান্ত হয়ে পড়ছি। একরাশ ক্লান্তি, অপমান আর অসম্মানের বোঝা নিয়ে যখন ফিরি, তখন চোখ বুঝলেই দেখি তুমি কাঁথায় সূচের ফোঁট তুলতে ব্যস্ত। অল্প বয়সেই তোমার বিয়ের পেরিতে বসা, সারা জীবনে রান্নাঘরের খুঁটিনাটি, ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন সকলের মন জুগিয়ে চলা। এত সময় তুমি পাও কোথায়? আচ্ছা, তোমার সব গয়না তুমি কেন বিক্রি করে দিলে? তোমার কষ্ট হয়নি? আমি হলে পারতাম না। মনটা যে আমার ওয়ান রুম ফ্ল্যাটের মতো ছোট্ট করে ফেলেছি মা। আচ্ছা, তোমাকে দেখলে আমার মনে কেন ঈর্ষার চোরা স্রোত বয়ে যায়? তোমার কি আছে? বৈচিত্র্যহীন নিস্তরঙ্গ জীবন। তোমার জীবনে ইঁদুর দৌড় নেই। যা পেয়েছো, যেটুকু পেয়েছো তাতেই তুমি খুশি। ভরপুর সংসারী, মানসিক প্রশান্তি তোমার চোখে মুখে। দিনের শেষে যখন ভাতের থালা বাড়িয়ে দাও, তখন তোমার পরিশ্রান্ত মুখেও থাকে তৃপ্তির ছাপ। তোমার সব ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত। মা, আমাদের সবার জন্য তোমার চিন্তা, কিন্তু আমার জীবনে তো কারো জন্য কোনো ভাবার অবকাশ নেই। শুধু নিজেকে নিয়েই আমি ব্যস্ত। তোমাকে তো আমার মতো
অনিশ্চয়তার পেছনে দৌড়তে হয় না, কলিগদের বাঁকা চাহনি সইতে হয় না, মাথা ধরা বা ঘুমের ওষুধকে ঘুমোতে হয় না, নিজেকে সবার সামনে প্রমাণ করার লড়াই লড়তে হয় না। তবু কি তোমার কোনো চাওয়া পাওয়া নেই মা? বোধহয় সেগুলোর গলা টিপে মেরে ফেলেছ। তাও ভালো মা, চাইতে চাইতে আমি আজ ক্লান্ত মা। বাইরের পৃথিবীটা যতটাই নজর কাড়া, ততটাই যন্ত্রণাময়। এখানে হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া। তাই আমার আধুনিক, আত্মনির্ভর অথচ নিঃসঙ্গ জীবন তোমাকে দেখে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে। চার দেওয়ালের মধ্যে তুমি ভালো আছো মা, আমার চেয়ে অনেক ভালো। শতাব্দী পার সময় দিয়েছে মুঠো ভরা সেলফোন, সেটা অফ করে আজ মার কথা ভাববো কিছুক্ষণ। মা, তোমার চেয়ে ভালো নেই আমি, একটুও ভালো নেই। তোমার ঘরেও আলো জ্বলতো না, এই ফ্ল্যাটেও আলো নেই। তখন তো তবু আলো না থাকার ছিল কিছু অজুহাত, জবরদখল, কলোনি, মিছিল, উদ্বেগ, দিন রাত। মাইলো গমের অনশন মাখা সেই 66 সাল, মা মাধবীলতা তবু সবুজ পাতায় সেজেছিল ডাল। বুকের রক্ত মুখে তুলে এলে আরো বহুদিন পরে পঙ্গু বাবাও ঘরে ফিরেছিল মুক্ত 78-এ। দাহ্য সময় গ্রাহ্য করেনি কে হেরেছে কার জিত। শপথের পাতা ঝড়ে উড়ে গেছে, সরে নড়ে গেছে ভিত। বকুলতলার পিএফ ক্যাম্পে যারা অপমান দিত, তাদেরই র্যাম্পে হাঁটছি আমি বাধ্য সমর্পিত। পোশাক আশাক পাল্টে নিয়েছি, জিন্স টপ সালোয়ার, পরোয়া করি না তুচ্ছ বিচার ফর্সা না কালো। আর আইটি অফিসে, ফিজিক্স ল্যাবেও কম নই কারো চেয়ে। মাঠে কাজ করি জলপাই রং, আমি মাওবাদী মেয়ে। তোমার মতোই আমাকেও ছেড়ে অপমান বিদ্রুপ, লড়াইটা আজও জারি রয়ে গেছে, পাল্টেছে শুধু রূপ। ম্লান অ্যানিমিয়া ঢাকি প্রতিদিন লাল রং দিয়ে ঠোঁটে। মা মাধবীলতা, তোমার মেয়েরা হার মানছে না মোটে। এই কবিতা শুনতে শুনতে যেন আমরা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছি যেখান থেকে আর ফিরে আসতে পারছি না। আসলে মা মেয়ের কবিতা তো, মা মেয়ের কথোপকথন সত্যি অভূতপূর্ব। সত্যি খুব সুন্দর একটি কবিতা বাচিক শিল্পী দেবশ্রী পাঠক দিদির কাছ থেকে শুনলাম। ধন্যবাদ। অবশ্যই ভালো লাগবে। দর্শক বন্ধুরা যিনারা আছেন, আপনারা আমাদের সাথে আছেন, জানি থাকবেন। এইভাবে আমরা নতুন নতুন চমক নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা দেখছেন আনন্দধারার অনুষ্ঠান, সাথে আছেন বাচিক শিল্পী দেবশ্রী পাঠক দিদি। দিদির কাছ থেকে আরো অনেক কথা শুনবো। তো দিদি, আমি যতটুকু জানি আপনি কিছু কাজ করেন, কোন অফিসে কাজ করেন। হ্যাঁ, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বহু বছর ধরেই চাকরি করছি। ঠিকই জানেন? হ্যাঁ 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 করছি। তার সাথে আমার সংসারও আছে, সবকিছু সামলেই আর কি করি আসলে। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করব, এই সব কিছুকে সামলে আপনি কবিতার প্রতি ভালো লাগা, ভালোবাসা কিভাবে সময় দেন, কখন সময় পান? প্রথম কথা হচ্ছে, কবিতা আমি শেখা শুরু করি খুব ছোট বয়সে। মানে আমার বাবার হাতেই প্রথম আমার শিক্ষা। আমার বাবা আমাকে কবিতা মুখস্থ করাতো, আর আমার মা আমাকে কম্পিটিশনে নিয়ে যেত। তো সেটা আমার অনেকদিন চলেছিল, মানে ক্লাস 10 পর্যন্ত চলেছিল। তারপরে পড়াশোনার চাপে বন্ধ হয়ে যায়। আমি তার সাথেও আরো কিছু
শিখেছি সংস্কৃতির দিক দিক থেকে, সঙ্গীতের সাথে আমার সংযোগ আছে, আমি গিটারও করেছি। তো তারপরে বহু বছর পর খুব একটা অকস্মাৎ ঘটনা, যে আমার স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি একজন কবি। তার নাম আমি এখানে বলছি কারণ উনি আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছিলেন এগিয়ে যেতে। মানে পেশাগতভাবে ভাবো বাচিক শিল্পকে, তুমি সেটা পারবে। তো আমি অনেক গুরুর কাছে গিয়েছিলাম যারা প্রথিত আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, কিন্তু আমি কোনোভাবে গিয়ে উঠতে আর পারিনি। তখন ওই দিদি মধুমিতা চক্রবর্তী আমাকে আমার গুরুমা যিনি এখন ঈশিতাদির কাছে পাঠায়, ঈশিতা দাস অধিকারী একজন স্বনামধন্য বাচিক শিল্পী, ঈশিতাদির কাছে পাঠায়। প্রথম দিন থেকে দিদির কাছে একটা অসম্ভব আন্তরিকতা পেয়েছি, যেটা আমাকে উদ্বুদ্ধ করেছে এবং এগিয়ে নিতে সাহায্য করেছে। হ্যাঁ, আমি পারবো, মানে কি বলবো, বাচিক শিল্প, হ্যাঁ, সাহস দিয়েছে এবং অত্যন্ত স্নেহ ভরে কাছে টেনে নিয়ে তুমি পারবে। আর যে জিনিসটাকে তৈরি করে দিয়েছে, যে তোমার সবারই তো কিছু দোষগুণ থাকে, যে যার সাথে আমি যুক্ত থাকি, তো দিদি এটাকে আজকে তৈরি করে আমাকে এত দূর নিয়ে এসেছে। আমি অনুষ্ঠান থেকে আমার দিদিকে, আমার ঈশিতাদিকে অনেক প্রণাম, যে দিদি আমার সঙ্গে যেন সারা জীবন থাকে আর আমাকে এভাবেই যেন এগিয়ে দেয়। দিদির আমি অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক ভালো শিক্ষা পেয়েছি। আর মন থেকে উনি সব দিক থেকে, শুধু আমার এই শিল্প নিয়ে না, আমাকে এত আন্তরিকভাবে আমার অনেক মানে আমার পেশাগত, আমার ব্যক্তিগত সবকিছুই কি খুব উদ্বুদ্ধ করে তোলে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমাদের অনুষ্ঠানটা সত্যি মনোগ্রাহী হচ্ছে বলছে আমাদের সঞ্চালিকা, কিন্তু আবহ না থাকলে তো এত সুন্দর একটা কবিতার অনুষ্ঠান হয় না, সে তো নিশ্চয়ই। আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে উনি আমাদের সামনে নেই, কিন্তু আমার সাথে আছে এবং আমার সাথেও সবসময় থাকে। ওর নাম ঈশান আমার ছোট ভাইয়ের মতন, ভীষণ ভালো ওর আবহ। কোনো অনুষ্ঠানে গেলে আমি ওকে সঙ্গে সঙ্গে বলি, আর এক কথায়, হ্যাঁ দিদি আমি চলে যাব, সেটাও যায়। ঈশান আজকে ভালো লাগা আর আপনার কবিতার প্রতি, হ্যাঁ, ঈশান আমার, যখনই আমি ঈশানকে বলেছি, ও আর এত সুন্দর করে মনোগ্রাহী করে তুলছে এই মানে আবহটাকে দিয়ে, যেটা অনেক শুনতে ভালো লাগছে। ঈশানকে ঈশানকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ও থাকুক আমার সাথে, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, আমি পরবর্তী কবিতায় চলে যাচ্ছি তাহলে। কিছুদিন আগে আমরা দুর্গাপুজো পেরিয়ে এসেছি, শরৎকাল। তো তাকে নিয়ে একটা কবিতা বলবো। এটাও আমার খুব প্রিয় একজন কবির লেখা, কবি শুভ দাশগুপ্ত। একটু সেখানে বিষণ্ণতা আছে, কারণ পুজোর আগে পরে আমরা দেখি একটা প্রচন্ড বৃষ্টি হয়, বন্যা চলে আসে, গ্রামগঞ্জ ভেসে যায়, কিন্তু পুজো তো থামে না। এবারের পুজো তো যেন একটু অন্যরকম, পুজো বৃষ্টি, পুজো মানেই সবসময় ধারে কাছে বৃষ্টি থাকে, এবং কুমোরদের দেখেছি খুব কষ্ট করে মাটি শুকিয়ে প্লাস্টিক টাঙিয়ে করে। তো একটু হেমন্তের আবহাওয়া পড়ে গেছে, তাও একটু শরৎকালে ফিরে যাচ্ছি। কবি শুভ দাশগুপ্ত, শারদিয়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে ছোট্ট গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সে আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর কুটো গড়া। 60 পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ,
সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা, দূর গায়কার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়ে বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, কিন্তু ওই ঠাকুরটি দেখতে চাইলেই না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি চুপি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদে চলে নীরবে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে, নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পুরলো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, হে মুক্ত নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে কি হয়েছে বলি, কেঁদে বলে নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো ওই বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর ঘড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ের? বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝড়ে কি নিদারুণ ঠাকুরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির আমরা যেন দুর্গাপুজোর একটা আমেজের মধ্যেই চলে গেছি, আর দু চোখ দিয়ে যেন অশ্রু
চলে আসছে এই কবিতা শুনে। হ্যাঁ, কবিতার এই জায়গাটা আমারও খুব করুণ লাগে যে নবীন কাকার এরকমই তো ঘটনা অনেক ঘটেছে, কিন্তু কুমোর তার কাজের থেকে তো বিরতি থাকে না। শুধু কবিতার জন্য এই জীবন, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। তো সত্যি আমরা একের পর এক কবিতা শুনছি, সাথে আছে বাচিক শিল্পী দেবশ্রীদি। তো সত্যি দর্শক বন্ধুদেরও বলবো, আপনাদেরও খুব ভালো লাগছে নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান। ওনার কাছ থেকে আমরা একের পর এক কবিতা শুনলাম, আরো শুনবো। হয়তো সময় কিছুটা থেমে থাকবে, আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আবারও কোনো এক পর্বে আবারও আমরা আসবো, দিদিকেও সাথে পাবো, দিদির কবিতাগুলো শুনবো। তো দিদি বলছিলেন যে আমার এই কবিতাকে ভালো লাগা ভালোবাসার পেছনে যিনারা সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন, পাশে থেকেছেন। তো এই কথাগুলো শুনতে শুনতে আমারও মনে পড়ে গেল, আমিও আজ এখানে আসতে পেরেছি আপনাদের জন্য। অবশ্যই ফ্রেন্ডস টিভিকে জানাই অসংখ্য ধন্যবাদ, নির্মল কুমার সাহু স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি একটি প্রত্যন্ত গ্রামে, আমার গ্রামের নাম রেলা। আচ্ছা, সেই রেলা গ্রামের আমি মেয়ে। তো সেটি মেদিনীপুরের মধ্যে, পশ্চিম মেদিনীপুরের মধ্যে নাটন-2 ব্লকের হরিপুর 7 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেলা গ্রাম থেকেই আমি আসছি। তো আমার আজ এই জায়গায় আসা আমার বাবা মায়ের আশীর্বাদ, সাথে থাকা বন্ধু বান্ধব, স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলের পাশে থাকা। ভালো। প্রথম নিজে থেকেই কবিতাটাকে ভালোবেসেছি নিজের মতো করে। ও আচ্ছা, আপনিও কবিতা হ্যাঁ। বলেন? আচ্ছা, হয়তো ভালো করি না, কিন্তু চেষ্টা করি। নিশ্চয়ই চেষ্টা করতে করতে একদিন খুব সুন্দর হয়ে যাবে। অবশ্যই। তো আমাদের গ্রামে ওই চর্চাটা ছিল না, তো আপনাদের ভালো লাগা আশীর্বাদে আমার গ্রামে আমি আমার এই চর্চাটা আনতে পেরেছি। আমার নিজস্ব একটি একাডেমি আছে, শর্ট শ্রুতি কালচারাল একাডেমি। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো। মানে আপনার উদ্যোগটা খুবই ভালো যে আপনি এরকম একটা গ্রামে বাচিক শিল্পটা তো মানে সবাই পছন্দ করে না, না শোনাতে হয়, মানে এতটাই যেটাকে বলে সুন্দর করে বলে আমাকে কনভিন্স করিয়ে শ্রোতাকে বা দর্শককে বসিয়ে রাখতে হবে। কারণ বাচিক শিল্পে তো সেই নাচের রিদিম নেই, তাল বাজছে না, বা গানের মতন সেই যন্ত্রাণু মানে সঙ্গগুলো থাকছে না। সেই বাচিক শিল্পকে আজকে অনেকেই ভালোবাসছে, কিন্তু আজকে বাচিক শিল্পের একটা বড় জগৎও তৈরি হয়তো হয়েছে, আগে এতটা ছিল প্রচুর না। হয়েছে, প্রচুর আবৃত্তিকে ভালোবাসছে, শ্রুতি নাটককে ভালোবাসছে, আবৃত্তি আলেখ্য হচ্ছে এবং নৃত্য হচ্ছে আবৃত্তির ওপরে, আবৃত্তির সাথে নৃত্য হচ্ছে। হ্যাঁ। তো আমার এটা খুব ভালো লাগলো যে আপনিও ওই মানে একটা একাডেমি করে ফেলেছেন। আমি ভীষণ ভালোবাসি এগুলো, খুব ভালো লাগলো। তো আমি আমার গ্রামেই চর্চাটা দিয়ে থাকি। হয়তো আমার আরো শিখতে হবে, জানতে হবে। শেখার তো কখনো শেষ হয় না, নিশ্চয়ই না। একদম আমৃত্যু পর্যন্ত, একদম মৃত্যু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের শিখতে হবে, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের শিখতে হচ্ছে। তো নিজের শিখতে শিখতে নিজের চেষ্টা খুব প্রবল, যে আমি নিজেই ওটাকে নিয়ে খুব ভালোবেসে ফেলেছি এমন ভাবে যে কখনো লুকিয়ে লুকিয়ে, কখনো বাসে ট্রেনে যেতে যেতে
নিজের মতো করে আচ্ছা, কবিতা লিখছি। ও বাবা, আরো ভালো তো, আরো ভালো। নিজে কবিতা লেখে, খুব ভালো। অত ক্ষমতাটা আমার নেই, মানে চেষ্টা করে কখনো দেখিও নি। তো ওর গ্রামের কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ছে যে গ্রামের আঞ্চলিক ভাষা, মানে মেদিনীপুরের ভাষাটাও একটু অন্যরকম। এছাড়া আমরা বাঁকুড়া পুরুলিয়ার ওদিকে যদি হ্যাঁ। যাই, ভাষাটা একটু অন্যরকম। তো আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে ওই দিকের ভাষার আমি না একটা কবিতা জানি। আচ্ছা, আচ্ছা। মানে এটাও আমি আমার অবশ্যই শুনবো। গুরুমারই অনুপ্রেরণা যে তুমি ভাষা পাল্টে একটু কবিতা বলো। তো আমি সেই কবিতাটা একটু তাহলে করি। আঞ্চলিক ভাষার কবিতা বলবো এবারে। নারী কেন্দ্রিক, দেবব্রত সিংহ কবি, কবিতা তেজ। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি বুটি। কাগজওয়ালারা বললে ওহো, অতটুকুন বললে হবে কিনে। তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুললে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হাঁককে ডাককে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পরে চোখ কচালে আমিও হা হয়ে ভালেছিলাম। এ কি সোপন দেখছিল কি? স্বর বললে সোপন লয়, সত্যিই বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় ছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে দেখাতে পারতাম মানুষটাকে। আমার বুকের ভেতর যে তেজ আলো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেটা আমাদের কুড়া ঘরকে কি করে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে খুব ভালো। তোমাদের মতন মেয়েরা উঠে আসলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো বড় পরের ঘরে হ্যাসেল ঠিলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছিল, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপও বলতো দেখ সাজলি, মন খারাপ করলে তো হারে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দে ঘরে ঘরে কামিন ঘাট তকমা। ক্ষয় রোগের তারসে গাতরটা ভাঙ্গে নাই আতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো, জ্বর আইলে মা চুপচাপ ইগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। সে ছিল এক জারকালের সকাল, রদ উঠেছে ঝলমলানি ঝিঙ্গা ফুলা রদ। সেই হ্রদে পিঠ দিয়ে পা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে গেলে বারকতক লোক পাঠাইছিল, মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, কতে বড়ে ডর দালান, কতে বড়ে বারান্দা, সব ঝাট ফাইট দিয়ে সাফ সুত্র করে আসছিলাম চলে। দেখরে গেলে লাই ছাড়লে এক গাদা ইঁটো কাটা জুটা বাসন আমার সামনে অনেক ধরে দিলে। বললাম তোমাদের জুটা বাসন আমি ধুইতে লাগবো। বাবুকিনীর সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখনি, যতটুকুন মূল্য ততই বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঘরের জুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুইতে লারবি? বললাম হ, তোমাদের জুটা বাসন আমি ধুইতে লারবো, তোমার লক দেখে লাউকা আমি চললাম।
কথাটা বলে গট গট করে আমি বাবুগিন্নির সামনে থেকে বেরাই চলে এসেছিলাম। তাপাতে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামালা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, দুপাতা লেখা পড়া করা লাতনির ছোট্ট মুখে বড় থুতনির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা করে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় ইগনাতে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথুরে মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে কাচকে ডাকে, মাথায় হাত বুলায়, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হইয়াছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যতে বড় লাট সাহেবই হোক না কেন, কারোর কাছে মাথা লুয়ায় নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুনের লগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামমনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই। কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবর লতা রিগনাতে এখন লুকে লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রীয়ালে ছুটে আসে, কোথায় সাজলি কুইরি, কোথায় সাজলি কুইরি বলতে বলতে সোজা একেবারে আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, পুনাম কর সাজলি, পুনাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিনঘাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে, তার লগে আমাদের পার্টি, তার লগে আমাদের সরকার। লাও 10,000 টাকার চেকটা এখন লাও, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কে আছেন, এদিকে আসুন। তখনই সঙ্গে সঙ্গে সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, তার বদলে ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা পাড়া আগুনে আগুন মানুষের মুখ। আমি তখনই বললাম, না না, ই টাকা আমার লাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, এসব আমার লাই লাগবেন। বাবুপাড়া দেঘরা গিল্লির সেই বড় বেটা এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে কাছে এসে বললে, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, তোর লগে আমরা কি করতে পারি, তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া আরো অনেক সোয়ে সোয়ে সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পরে থাকবে, যতদিন লেখাপড়ার লগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে, কোনো বাবুর দয়া আমার লাই লাগবে, কোনো বাবুর দয়া আমার লাই লাগবে। সত্যি অসাধারণ। আমরা প্রথম থেকে অনেক কবির কবিতাই শুনেছি, কিন্তু আমরা যেন অন্য একটু জায়গায় চলে গেছিলাম, তাই তো? আমি একটু চেষ্টা করেছি যে কবিতাগুলো একটু বিভিন্ন ধরনের যেন হোক, বিভিন্ন বক্তব্য, সমাজের বিভিন্ন বক্তব্য চলে আসে, এবং যশস্বী কবিদের, যে যাদের ছাড়া কবিতার জগতেই তৈরি হতো না, তাদেরকে স্মরণ করেই আমি সবকিছু মিলিয়ে একটু রেখেছিলাম আমার নিবেদনগুলো। সত্যি খুব সুন্দর। তো কিছু কথা বলতে বলতে থেমে গেছিলাম। জিনার সান্নিধ্যে কিছুদিনের জন্য আমি আসতে পেরেছিলাম। শ্রদ্ধেয় মুনমুন মুখার্জি ম্যাম, ওনার কাছে কিছুটা সময় হলেও ওনার সাথে ছিলাম, ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। আচ্ছা, ওনাকেও আমার কাছ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে যেন আমাকে আগলে রাখেন, আমার মতো জিনাদের কি আগলে রেখেছেন ওনার ভালোবাসায়, সেইভাবে যেন আগলে রাখেন। তো আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম।
কোনো শিল্পী চায় না অনুষ্ঠান শেষ করে চলে যেতে। কিন্তু সময়ের জন্য আমাদের থামতে তো হবেই। আবারও কখনো কোনো এপিসোডে দিদিকে পাবো, দিদির কবিতা শুনবো, আরো অনেক কবিতা শুনবো। তো আজকে অনুষ্ঠানে দিদির শেষ নিবেদন দিয়েই আজকে অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ জানাই ফ্রেন্ডস টিভিকে, যারা আমার ব্যাকগ্রাউন্ডে বসে আছেন, আমার সবকিছুকেই যারা সম্পাদনা করছেন, তাদের আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, এবং নির্মল কুমার সাহুকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমাকে আসতে বলেছিলেন, এরকম একটা দরজা আমি দেখতে পেলাম, অনেক ধন্যবাদ। সাথে পেলাম আমার একটা মিষ্টি সঞ্চালিকাকে, যে আবৃত্তি জগতের সাথে যুক্ত এবং একাডেমি করে ফেলেছে তার নিজের অঞ্চলে, তাকেও আমার অনেক শুভেচ্ছা এগিয়ে চলুক। কবি সব্যসাচী দেব, কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যবর্ত বিজয় বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাস্য ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনেছ যেখানে যা কিছু সর্বোত্তম, সেইখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, অশ্বযুথ, গন্ধর্ব পীড়িত, আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে দেখেছিলাম আহিনীনেরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পতির আত্মীয়। আর আমাকে ব্যবহার করার জন্য যারা আছেন, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা আমার উপর একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন, তাদের অধিকার না। শুধু রত্নমণ্ডিত সভাগৃহে নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে
যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, তখন আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। সুখ নয়, লজ্জা নয়, এ রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, নারী শুধু প্রয়োজনের। এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা কিছু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক। আমি কাটছি না, চারিদিকে ভাসানের ডিঙায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারিদিকে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, ফিরে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। শেষ হয়েও হইল না শেষ। তো আজকে আনন্দধারা অনুষ্ঠানে যিনি অতিথি শিল্পী ছিলেন, বাচিক শিল্পী দেবশ্রী পাঠক দিদি, ওনাকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। শুভেচ্ছা শ্রুতিকা চক্রবর্তীকেও এত সুন্দর সঞ্চালনা করার জন্য, আর আমার সাথে এতক্ষণ সঞ্চালনা বলবো একরকম আমার সাথে খুব সুন্দর গল্প করে নিল। ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস টিভিকে, ধন্যবাদ জানাবো নির্মল কুমার সাহু স্যারকে। আজকের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আপনাদের ভালোবাসার শ্রুতিকা চক্রবর্তী। আবারও পরবর্তী কোনো এপিসোডে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।